নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের প্রথমেই আপনাদের ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের প্রত্যেকের জীবন আরও কর্মময় এবং আলোকোজ্জ্বল হয়ে উঠুক, এই শুভ কামনা জানিয়ে আজকের আমার ভিডিও বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। আমার ভিডিওর একটা শিরোনাম আমি মোটামুটি যা ভেবেছি সেটি হচ্ছে যে 2026 বাংলাদেশের সামনে এবং তারেক জিয়ার জন্য যে সুযোগ ও সমস্যা। গতকাল অর্থাৎ বুধবার খালেদা জিয়া তার জানাজা অনুষ্ঠিত হলো, তারপর তাকে দাফন করা হলো। এই যে গোটা বিষয়টি টেলিভিশনের পর্দায় ইউটিউবে প্রত্যক্ষ করছিলাম এবং অনুভব করছিলাম যে বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি কোন জায়গাটি দখল নিয়েছেন। যে হাজার হাজার লাখ লাখ মানুষ গতকাল এইভাবে শোক পালন করেছেন সেটা সত্যি অভাবনীয়, এবং এখান থেকে একটা বোঝা যায় যে খালেদা জিয়া তার রাজনৈতিক জীবন এবং পরবর্তী সময়তে তার বিগত কয়েক বছরের রাজনীতিতে যে ধরনের একটা অস্থির পরিস্থিতি, অসহনীয় পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হলো, তাতে তাকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক ধরনের আবেগ কাজ করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের কয়েকজন কলামনিস্ট তারা এমনও লিখেছেন যে এটা বাংলাদেশের ইতিহাসে অভাবনীয়, অতীতে কখনো হয়নি, নজিরবিহীন। আমি শুধু এইটুকুই বলি যে নজিরবিহীন এই কারণেও একটা কারণ যে বাংলাদেশের যে চারটি ক্যারেক্টার বা চরিত্র নিয়ে বহির্বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সেনানী জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তাদের মধ্যে প্রথম দুজনই রাষ্ট্রপতি থাকাকালীন সেনাবাহিনীর হাতে শুধু নিহত হয়েছেন তাই শুধু নয়, তাদের অন্ত্যেষ্টি বা এই যে জানাজা, দাফন, এগুলি কোনোটাই ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হয়নি এবং জনমানুষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাদের এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। আমি এই বিষয়ে আর গভীরে যেতে চাই না, শুধু এটুকু এই প্রজন্মের ছেলে মেয়েদের জন্যে স্মরণ করিয়ে দিই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেহ হেলিকপ্টারে করে সেনাবাহিনী তারা নিয়ে গিয়েছিল গোপালগঞ্জে তার পৈতৃক ভিটে। সেখানে কোনো রকম দায়সারাভাবে তার অন্ত্যেষ্টি হয়েছিল, তাকে কবরস্থ করা হয়েছিল। আর জিয়াউর রহমানের দেহ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের জঙ্গলের একেবারে ঝোপঝাড়ের মধ্যে তাকে কবরস্থ করে রেখেছিল। পরবর্তীকালে সে দেহ সেখান থেকে উদ্ধার করা হয়। ফলে এখন খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে তিনি প্রথম একজন জননেত্রী যিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং প্রায় 42-43 বছর একটি দলের সভাপতি, তিনি প্রয়াত হয়েছেন এবং দীর্ঘদিন অসুস্থতার ফলে এবং বিএনপির মতো একটি দলের তিনি সভানেত্রী। স্বভাবতই তার শেষ যাত্রায় যে এই ধরনের একটা ভিড়, সেটা ঠিক যে যতটা হবে মনে করা হয়েছিল তার থেকে অনেক বেশি হয়েছে। আমি এই ব্যাপারে একটা বিষয়, খালেদা জিয়া যেদিন প্রয়াত হয়েছিলেন আমি সেদিনই ওয়ালে একটি লেখা লিখেছিলাম, সকালেই লিখেছিলাম লেখাটি, যেটি নিয়ে ভারতীয় মিডিয়ায় পরবর্তীকালে অনেকেই ওই একই বিষয়ের ওপরে খবর করেছেন। সেটি হচ্ছে যে ইন্দিরা গান্ধী তিনি যখন প্রয়াত হন 1984 সালের 31শে অক্টোবর, তিনি তার দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছিলেন। তারপর তার পুত্র রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন এবং মাস তিনেকের মাথায় যখন ভারতে জাতীয় নির্বাচন হয়, লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে দেখা গিয়েছিল যে কংগ্রেস সবচেয়ে বেশি, এখনও সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি, 414টি আসনে কংগ্রেস জয়লাভ করেছিল রাজীব গান্ধীর নেতৃত্বে। সেই জয় আসলে ছিল ইন্দিরা গান্ধীকে কেন্দ্র করে যে আবেগ, যে ওয়েভ, তখন ইন্দিরা ওয়েভ বলে একটি শব্দও চালু হয়েছিল এবং তার ফলে বিভিন্ন রাজ্যে বিরোধীরা প্রায় ধরাশায়ী হয়ে যায়। এই যে পশ্চিমবঙ্গ যেখান থেকে আমি ভিডিও করছি, এই পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 16টি আসন দখল করেছিল কংগ্রেস এবং সেই নির্বাচনেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সিপিএমের একজন
প্রভাবশালী নেতা সোমনাথ চট্টোপাধ্যায়, ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায়, তাকে হারিয়ে লোকসভায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সবটাই সম্ভব হয়েছিল ইন্দিরা ওয়েভ, অর্থাৎ ইন্দিরা গান্ধী যেভাবে হত্যা হয়েছিল এবং তার যে ভারতের রাজনীতিতে বা ভারত রাষ্ট্র নির্মাণে, দেশ নির্মাণে যে অবদান, সেই সবগুলিকে বিবেচনায় রেখে মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছিল। খালেদা জিয়ার ক্ষেত্রেও তেমনটি হওয়ার সম্ভাবনা আছে, এই রকমটাই আমার স্টোরি বা আমার খবরের বিষয় ছিল, যে খালেদা জিয়াকে কেন্দ্র করে তার এই দীর্ঘ অসুস্থতা, টানা পড়েন, এই সব কিছুকে কেন্দ্র করে এক ধরনের আবেগ মানুষের মধ্যে অনেক বেশি তৈরি হয়েছে। তিনি রাজনীতিবিদ, ফলে তিনি তার অনেক কাজ যা মানুষের পছন্দ ছিল না, অনেক রকম অভিযোগ, অভাব, এগুলি সব কিছু থেকে ঊর্ধ্বে উঠে তিনি গিয়েছেন শেষ সজ্জায়। তার এই রকমই পরিস্থিতি তৈরি হয়েছিল। ইন্দিরা গান্ধীকে কেন্দ্র করে কংগ্রেস যে রেজাল্টটি করেছিল সেটা বলতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে, তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি বাংলাদেশেও খুব পরিচিত ব্যক্তি, জ্যোতি বসু, তিনি একটি মন্তব্য করেছিলেন যে মৃত ইন্দিরা জীবিত ইন্দিরার থেকেও ভয়ঙ্কর বিরোধীদের জন্য। তার কারণ ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরবর্তী সময়তে বিরোধীরা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আমার নিজের ধারণা, খালেদা জিয়াকে কেন্দ্র করে যে আবেগ তৈরি হয়েছে, সেই আবেগের জোয়ারে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা অভাবনীয় রেজাল্ট করবে, এ নিয়ে কোনো সংশয় আমার এখনো পর্যন্ত নেই। এবং তা যদি না হয়, তাহলে রাজনীতির ব্যাখ্যা, বিশ্লেষণ এবং ময়না তদন্ত অনেক নিখুঁতভাবে আমাদের করতে হবে। এখনো পর্যন্ত আমার মনে হয় যে তাই হতে যাচ্ছে বাংলাদেশে, অর্থাৎ বিএনপি একটা বিপুল সংখ্যক আসনে জয়ী হবে এবং তার পেছনে খালেদা জিয়াকে কেন্দ্র করে বিএনপি এবং সাধারণ মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে, এবং নির্বাচনটি এখন জাস্ট 1 মাস মতো বাকি, এক মাস 10 দিন 12 দিন বাকি, ফলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে কি পরিস্থিতি হতে যাচ্ছে। অর্থাৎ বিএনপি তারা অনেক ভালো সংখ্যা নিয়ে সংসদে আসবে, সরকার গড়বে এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, এগুলো এখন মোটামুটি ধরে নেওয়াই যায়। ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে যেটা হয়েছিল সেটাও আমি এই প্রসঙ্গে বলি, যে ইন্দিরা গান্ধীর মৃত্যুজনিত কারণে তাকে ঘিরে আবেগের যে ফলাফল হয়েছিল, তার প্রতিক্রিয়া কিন্তু বেশি দিন ভারতের রাজনীতিতে স্থায়ী হয়নি। তার কারণ তার পুত্র রাজীব গান্ধী, তিনি দল এবং প্রধানমন্ত্রিত্ব এই দুটি ব্যাপারেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তার ফলে 5 বছরের মাথায় যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আবার কংগ্রেসকে ভারতের মানুষ উৎখাত করে, এক প্রকার কংগ্রেসকে উৎখাত করে। আমার ব্যক্তিগতভাবে সাংবাদিকতায় যেটুকু যা পর্যবেক্ষণ, তাতে আমি দেখেছি যে আবেগ অত্যন্ত ক্ষণস্থায়ী, অন্যদিকে রাগ, ক্ষোভ, রোষ এগুলি অনেক বেশি দীর্ঘস্থায়ী, বরং আবেগ অনেক ক্ষণস্থায়ী। ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে দেখা গিয়েছিল যে কংগ্রেসকে ঘিরে যে আবেগ, রাজীব গান্ধীকে ঘিরে যে আবেগ, সেই আবেগ কিন্তু স্থায়ী হয়নি। তার কারণ কংগ্রেস এবং রাজীব গান্ধীর ভুল। বাংলাদেশে তারেক জিয়ার সামনে বড় সুযোগ হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং তার জয় প্রায়, তার দলের জয় এবং সরকার গড়াটা প্রায় নিশ্চিত। ফলে তার কাছে যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে এই আবেগ, এই যে ইতিবাচক মনোভাব, এইটাকে তিনি কতদিন ধরে রাখতে পারবেন এবং তার কাজের মধ্য দিয়ে কিভাবে তিনি তার মায়ের যে উত্তরাধিকার, তার প্রতিনিধিত্ব করবেন, এইটা তারেক জিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এর বাইরেও আরও একটি বিষয় আপনাদের সামনে অবতারণা করতে চাই, যেটা আমার মনে হয় যে বাংলাদেশের, সমগ্র বাংলাদেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু নয় গোটা উপমহাদেশের জন্যই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, আমি এইটাই বলতে চাই যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে তাকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, সেটি হচ্ছে যে তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তার স্বামী প্রয়াত জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা। তাকে বলা হয় যে তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়েছিলেন, আর খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তার কারণ তিনি স্বৈর শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের সরকারের পতন ঘটিয়ে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তিনি জিতে এসেছিলেন। এখন এই যে গণতন্ত্রের প্রহরী যে নেত্রী, যার মৃত্যুর পর এইরকম একটা আবেগ তৈরি হয়েছে, তার মৃত্যুর পর যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনটি কেমন হচ্ছে
এবং সেই নির্বাচনে জয়টি তারেক জিয়ার জন্য কি প্রতিক্রিয়া তৈরি করতে পারে, বিএনপির জন্য কি প্রতিক্রিয়া তৈরি করতে পারে, বাংলাদেশের সাধারণ মানুষ রাষ্ট্রের জন্য কি প্রতিক্রিয়া তৈরি করতে পারে। 1984 সালে ভারতে বিরোধীরা ছিল, আজকের বাংলাদেশে যখন নির্বাচন হতে যাচ্ছে, যখন বিএনপির জয় প্রায় নিশ্চিত, তারেক জিয়ার প্রধানমন্ত্রিত্ব নিয়ে কারো মনেই কোনো সংশয় সেভাবে নেই, তখন দেখা যাচ্ছে যে এই জয় আসতে চলেছে এমন একটা পরিস্থিতিতে যেখানে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল, যারা ভোট প্রাপ্তির হিসেবে 1 নম্বর দল, 1 নম্বর শক্তিশালী দল, সেই আওয়ামী লীগ ভোটের ময়দানে নেই, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। সরকারিভাবে এর দায় নিশ্চয়ই বিএনপির নয়, তারেক জিয়ার নয়, তার কারণ এখন সরকারটা অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার। তারা এই সিদ্ধান্ত নিয়েছে, সন্ত্রাস দমন আইনে তারা আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করে রেখেছে এবং নির্বাচনে তাদের অংশ নিতে দেওয়া হচ্ছে না। কিন্তু বিএনপি, যারা খালেদা জিয়াকে এইভাবে মহিমান্বিত করছেন, চিত্রায়িত করছেন যে তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রহরী এবং তার স্বামী এবং বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে ফেরত এনেছিলেন, সেই বিএনপি কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এই যে হতে যাচ্ছে সেইটা নিয়ে তাদের কোনো প্রতিবাদ নেই। তারা বরং এটাকে নিয়ে তারা উল্লসিত যে আওয়ামী লীগকে বাদ দিয়ে, ময়দান থেকে বাদ দিয়ে, অর্থাৎ আপনি আপনার প্রধান প্রতিদ্বন্দ্বীকে বাদ দিয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হতে যাচ্ছেন, এটা অনেকটাই ওয়াক ওভার দিয়ে দেওয়ার মতন বা ওয়াক ওভার দেওয়া জয়ের মতন, ওয়াক ওভারের মারফত আসা জয়ের মতন হতে যাচ্ছে। কারণ সর্বত্র জামাতে ইসলামী ও বিএনপিকে টক্কর দিতে পারবে না। টক্কর দেওয়া দলটির নাম আওয়ামী লীগ, যাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। ফলে যে বিএনপি তার সদ্য প্রয়াত নেত্রীকে বলছেন গণতন্ত্রের প্রহরী, সেই বিএনপি নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না, এই নিয়ে তাদের অবস্থানটি সম্পূর্ণ বদলে ফেলেছেন, 180 ডিগ্রি বদলে ফেলেছেন। আপনাদের স্মরণে থাকবে যে 2024-এর 5 আগস্ট যখন গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয় এবং অক্টোবর মাস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ প্রথম আলোচনায় আসে, তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, এই সমস্ত নেতারা, বিএনপির শীর্ষ নেতারা, তারা বলছিলেন তারা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নন। তারা চান সকলে নির্বাচনে অংশ নেবে, মানুষ বেছে নেবে, মানুষ কাউকে গ্রহণ করবে, মানুষ কাউকে প্রত্যাখ্যান করবে। গণতন্ত্রের জন্য এর থেকে দামি কথা খুব কম হয়, কিন্তু এই দামি কথাটি বিএনপি নেতৃত্ব কিন্তু রক্ষা করলেন না। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তকে তারা পূর্ণ সমর্থন করেছেন। ফলে যে জয় বিএনপি হাসিল করতে যাচ্ছে সেটা কতটা গৌরবের জয় হবে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাবে। তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, তার মা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তারেক জিয়া যে নির্বাচিত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেই নির্বাচনটা যে প্রশ্নবিদ্ধ হবে, এ নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। তার কারণ প্রধান রাজনৈতিক দলটিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এখনো সুযোগ আছে বিএনপি নেতৃত্বের এই ব্যাপারে অবস্থান স্পষ্ট করা এবং নির্বাচনকে দরকার হলে সাময়িকভাবে স্থগিত করে এমনভাবে নির্বাচন করা যাতে নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হয়, গ্রহণযোগ্য হয়। কারণ বিএনপির ক্ষমতায় ফেরা নিয়ে হয়তো তারপরেও কোনো সংশয় থাকবে না, কিন্তু যে পথে তারেক জিয়ার অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের পরিচালক পদে, সেই পথটি কিন্তু সত্যি সত্যি আমার মনে হয় যে কোনো গণতন্ত্রপ্রিয় মানুষ তারা কখনোই এটাকে গ্রহণ করবেন না। এরপরে আমি যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে কি হতে পারে যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে, এটা জানাই আছে, তখন কি হতে পারে। আমি 2024-এ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কভার করেছিলাম। সেই নির্বাচনটি ছিল 7 জানুয়ারি। একটু ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। 7 জানুয়ারি রাতে বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে টক শোতে আমায় আমন্ত্রণ জানানো হয়েছিল। একজন বিদেশি সাংবাদিক বাংলাদেশের নির্বাচনকে কেমন দেখলেন, কি দেখলেন, এইটি ছিল আমার কাছে প্রশ্ন। আমি আমার জবাবে বলেছিলাম যে ইলেকশন কমিশন দাবি করেছে 40% মানুষ ভোট কেন্দ্রে এসেছিলেন। আমি বলেছিলাম যদি এই সংখ্যাটিকেও সঠিক ধরে নেওয়া হয় তাহলেও 60% মানুষ বুথে আসেননি
এই 60% মানুষকে বাদ দিয়ে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই 60% মানুষ কিন্তু নির্বাচনের পর বাংলাদেশ ছেড়ে বেরিয়ে চলে যাবেন না, তারা এদেশেই থাকবেন। এই যে 60% মানুষ যাদের সকলে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের আধারে নেই, এই রকম অসন্তুষ্ট জনগোষ্ঠী, অসন্তুষ্ট নাগরিককে রেখে কোনো রাষ্ট্র কখনো স্থিতিশীল থাকতে পারে না। আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না, আমার কাছে কোনো গোপন তথ্য ছিল না, আমি আমার সাংবাদিকতার যে অভিজ্ঞতা সেখান থেকেই বলেছিলাম যে অশনি সংকেত। এবং দ্য ওয়ালে ফিরে এসে, আমি বাংলাদেশ থেকে ফিরে এসে দ্য ওয়ালে আমার কলামও আমি এই বিষয়টি লিখেছিলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের জন্যে যে বিষয়গুলি শিক্ষণীয় বা অবশ্যই মানে তাদের খেয়াল রাখতে হবে, তার মধ্যে আমি এটি বলেছিলাম যে জন অসন্তোষকে তারা কিভাবে মোকাবিলা করবে, যেখানে একটা নির্বাচন হচ্ছে 60% মানুষকে বাদ দিয়ে। আপনারা দেখুন, বেশি দিন গেল না, জানুয়ারি মাস, 8 মাসের মাথায় 5 আগস্ট শেখ হাসিনা সরকার গণ অভ্যুত্থান, জনবিপ্লবের মুখে সেই সরকার মুখ থুবড়ে পড়ল। হতে পারে যে তার পেছনে ষড়যন্ত্র ছিল, কিন্তু মানুষ যে ষড়যন্ত্রের ফাঁদে পা দিল, তার জন্য কিন্তু এইটা একটি বড় কারণ যে তারা হাসিনা সরকারের পতন চাইছিল। ফলে নির্বাচনকে যখনই যেভাবে এইভাবে ম্যানিপুলেট করবে, তাদের পতন যে অবশ্যম্ভাবী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। খালেদা জিয়ার ক্ষেত্রে আপনারা যদি 96 সালের নির্বাচন দেখেন, যে 1 মাসের মধ্যে তাকে পদত্যাগ করে পুনরায় নির্বাচন করতে হয়েছিল, কারণ সেই নির্বাচন মেজর রাজনৈতিক দলগুলি বয়কট করেছিল। ফলে সেই নির্বাচন বৈধ হয়নি, জনরোষের মুখে তাকে পদত্যাগ করতে হয়, নতুন করে নির্বাচনের ঘোষণা দিতে হয়। ফলে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতিতে কি হতে পারে, এটা কিন্তু জানাই আছে তারেক জিয়ার বা জানাই আছে বিএনপির শীর্ষ নেতৃত্বের। তারপরেও তারা একটি বৃহত্তম দলকে বাদ রেখে যে নির্বাচন করতে যাচ্ছেন, সেই নির্বাচনের পরিণতি বাংলাদেশের জন্যে, বিএনপির জন্যে, তারেক জিয়ার জন্যে কি হবে, সেটা কিন্তু ভবিষ্যতেই জানা যাবে। কিন্তু এই নিয়ে কি হতে পারে, এই আশঙ্কার পাল্লা ভারী। যদি আমরা অতীতের দিকে চাই, তাহলে দেখব যে আশঙ্কার পাল্লা কিন্তু অশনি সংকেতে ভরা। অর্থাৎ আপনি নির্বাচনে আবেগ, মায়ের মৃত্যুজনিত আবেগে আপনি বিপুল সংখ্যায় জিতে আসবেন, কিন্তু আবারও আমি বলি, আমার সাংবাদিকতার অভিজ্ঞতায় আমি দেখেছি মানুষের এই ধরনের আবেগতাড়িত আবেগ অনুভূতি, এগুলি সব কিছুই ক্ষণস্থায়ী হয় তুলনায় যতটা জনরোষ, ক্ষোভ মানুষ পুষে রাখে নিজের মনে, অর্থাৎ যে কোনো সময় সেটা বিস্ফোরণের আকার নেয়। ফলে বাংলাদেশে যে মানুষকে নির্বাচন থেকে ঘাড় ধাক্কা দিয়ে দূরে রাখার চেষ্টা হচ্ছে, যে দলটিকে ঘাড় ধাক্কা দিয়ে দূরে রাখার চেষ্টা হচ্ছে, তাদের জন্য সেই দলের নেতারা হয়তো রাজনীতির ময়দানে ফিরতে পারবেন না, কিন্তু সেই দলের অনুসারী মানুষ তারা কিন্তু আজ হোক কাল হোক প্রতিবাদ তারা করবেনই, কারণ এটাই গণতন্ত্রপ্রিয় মানুষের আসল চরিত্র। আমার মনে হয় বাংলাদেশে এমন গণতন্ত্রপ্রিয় মানুষের সংখ্যা নেহাত কম নয়, তারা এই স্বৈরতান্ত্রিক আচরণের মুখে মুখ বন্ধ করে আছেন। বিএনপি নেতৃত্ব, তারেক জিয়া, তাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আজকে আমি দেখছিলাম যে তিনি তার মায়ের জানাজায় শেষ যাত্রায় যেভাবে মানুষ এবং প্রশাসনের সর্বস্তর থেকে তারা মানুষ সহযোগিতা করেছেন, এবং সত্যি গতকাল বাংলাদেশ একটা অন্যরকম বাংলাদেশ ছিল। একজন আইনজীবীকে পিটিয়ে হত্যা করা ছাড়া গোটা দেশ থেকে তেমন কোনো হিংসার খবর তেমন একটা আসেনি, এবং শোকাচ্ছন্নেই ছিল গোটা পরিবেশটা, এ নিয়েও কোনো সন্দেহ নেই। এবং এর পেছনে যে খালেদা জিয়ার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি কাজ করেছে মানুষের মধ্যে, কোনো সন্দেহ নেই। কিন্তু আবারও আমি বলি, মৃত্যু অনেক কিছু মানুষের অনেক অতীত ভুলিয়ে দেয়। খালেদা জিয়ার রাজনীতিও পুরোটাই সমুজ্জ্বল ছিল, এটা নিশ্চয়ই কোনো গণতন্ত্রপ্রিয় মানুষ বলবেন না, কিন্তু আজকে সেগুলি আলোচনার বিষয় নয়। আজকে আমরা ইতিবাচক বিষয়গুলোকে ধরেই যদি এগোই, তাহলেও বলবো যে এই আবেগ দীর্ঘস্থায়ী হবে এর কোনো গ্যারান্টি নেই। ফলে তারেক জিয়া তিনি তার দলকে, তার সরকারকে কিভাবে চালিত করবেন, এবং এই যে জনক্ষোভ যেটা এখন প্রস্ফুটিত হচ্ছে না, বিস্ফোরিত হচ্ছে না, যে কোনো সময় হতে পারে, সেই পরিস্থিতি তিনি কিভাবে মোকাবিলা করবেন, এটা একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন। আমরা সকলে সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকব, দেখব বাংলাদেশ কোন পথে এগোয়, তারেক জিয়ার ভবিষ্যৎ কি লেখা আছে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।